বেনজির বাইরে তিনি গেছেন। পরশুদিন সরকারি দলের সাধারণ সম্পাদক উত্তর দিতে পারলেন না, তিনি জানেন না যে তিনি কোথায় তিনি আছেন। 4 তারিখে না 5 তারিখে তিনি দেশ ছেড়েছেন। আর পরশুদিনে সরকারি দলের সাধারণ, তিনি একজন মন্ত্রী, তিনি সরকারি দলের আনুষ্ঠানিক মুখপাত্র, তিনি বলছেন তিনি জানেন না। তাহলে ওই চেয়ারে আছেন কেন, ওই দায়িত্বে সেখানে আপনি আছেন কেন? আপনি এই প্রশ্ন নাগরিক হিসাবে করবার সুযোগ আছে কিনা? বিরোধী আন্দোলনের যারা রাজপথে আছেন, আমাদের জাতীয় নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, গণমাধ্যমের বন্ধুরা, আমি আপনাদের সবাইকে, বিশেষ করে নাগরিক ঐক্যকে তার এই প্রতিষ্ঠা বার্ষিকীতে মান্না ভাই, শহীদুল্লাহ কায়সার সহ এখানে অনেক নেতৃবৃন্দ আছেন যাদের সাথে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন থেকে শুরু করে গত 4-4.5 দশক ধরে, কারো কারোর সাথে হয়তো 5 দশকের সম্পর্ক, তাদের সবাইকে আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমাদের এখানে নাগরিক ঐক্যের যখন জন্ম, তখন দেশে একটা দল হিসেবে যখন জন্ম, একটা ফ্যাসিবাদী একটা দুঃশাসনের কালে তার জন্ম। এবং আমি শুধুমাত্র আমার রাজনৈতিক জীবনের কথা যদি বলি, আন্দোলনের মধ্য দিয়ে অনেক নেতারা ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছেন, অনেক নেতারা আস্থা করে অনেকে নিক্ষিপ্ত হয়েছেন। আবার লড়াই সংগ্রাম আন্দোলন জনগণের সাথে তারা থাকেন। আবার এই আন্দোলনের মধ্য দিয়ে জনগণ আবার তার নিজেদের নেতৃত্বকে জনগণ আবার সামনে নিয়ে আসে। তার নিজের নেতৃত্ব, তার নিজের নেতা, তার নিজের সংগঠন, গুচ্ছ গুচ্ছ নেতৃত্বকে আন্দোলন আবার সামনে নিয়ে আসে। গত অনেক দশক ধরে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে বিভিন্ন পর্যায়ে, যে কখনো রাজনৈতিক উদ্যোগ, কখনো সামাজিক উদ্যোগ, সর্বশেষ যে রাজনৈতিক দল গঠন করার পর থেকে, এবং এই আন্দোলনে সময় ইতিহাস যাদেরকে সামনে নিয়ে আসছে, যাদের বক্তব্য কণ্ঠস্বর শোনার জন্য মানুষ তাকিয়ে থাকে, মাহমুদুর রহমান মান্না তার মধ্যে অন্যতম। এবং তার যারা সহযাত্রী, সহকর্মী, এই সুযোগে আপনারা সবাই, হয়তো আমরা এক দল করি না, কিন্তু আমরা গত 2 বছর ধরে একটা মঞ্চ করছি। অনেক সময় নিজের দলের অনেক নেতা কর্মীদের সাথে এত বন্ধুত্ব গড়ে ওঠে না নানা কারণে, কিন্তু নাগরিক ঐক্যের অনেক নেতা কর্মী সংগঠনদের সাথে প্রায় একটা আত্মিক সম্পর্ক, বন্ধুত্ব, সেটা কিন্তু গড়ে উঠেছে। ফলে নাগরিক ঐক্যকে সেজন্য আমরা সম্পর্কটা 2 বছরের না, 4 থেকে 4.5 দশকের জায়গাটা কিছুটা কালের পরীক্ষায় উত্তীর্ণ। বিরোধী দল করাটা বাংলাদেশে এখন খুবই ঝুঁকিপূর্ণ, আপনারা জানেন। সরকার পদত্যাগ করতে চায় না কেন? চায় না যে বিরোধী দলে যেতে চায় না, বিরোধী শিবিরে বসতে চায় না। আর বাংলাদেশের মতন দেশে, যেখানে একটা পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস চলে, যেখানে বেনজির আজিজরা তারা যেখানে ঠান্ডা মাথায় অনেক অপরাধ সংগঠিত করেন, যেখানে রাষ্ট্রীয় সন্ত্রাস চলে, যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে অনেক সময় রাষ্ট্রীয় সন্ত্রাসের পরিকল্পনা করা হয়, ঠান্ডা মাথায় মানুষকে খুন করা হয় শুধুমাত্র রাজনৈতিক বিশ্বাসের জন্য, রাজনৈতিক দল করার জন্য, বিরোধী দল করার জন্য, সে সময় নাগরিক ঐক্য এরকম একটা দল তৈরি করাটা, এটা খুবই ঝুঁকিপূর্ণ। সেই ঝুঁকিটা আপনারা নিয়েছেন। এরপরও বেশ কিছু দলের জন্ম হয়েছে, যারা অধিকাংশ এখন রাজপথে আছেন। আমি এই সুযোগে নিশ্চয়ই সবাইকে স্বাগত জানাই, সবাইকে আমরা এখানে ধন্যবাদ দেব। সুতরাং এই জন্য সরকার কখনো বিরোধী দলে তারা যেতে চায় না। বিরোধী দলে যাওয়াটা মানে অনেকটা গজবের মতন। বলছে না যে মানুষ বেহেশতে আছে,
সরকারি দলে থাকাটা বেহেশতে থাকার মতোই এখানে। তার নমুনা হচ্ছেন বেনজির এবং আজিজরা হচ্ছেন তার নমুনা। অনেক কথা হয়েছে, ধরেন জেনারেল আজিজকে নিয়ে আমি নিজেও ইতিমধ্যে গত 7 দিনে ঢাকার বাইরে গণতন্ত্র মঞ্চের প্রতিনিধি সভায় ঢাকাতে অনেক কথা বলেছি, মিডিয়াতেও অনেক দফা কথা বলেছি। আজকে যেটা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, বিশেষ করে তাদের একটা গুরুত্বপূর্ণ অপরাধ, যেটা রাষ্ট্রের এই সেনাবাহিনী আমাদের সবচেয়ে গৌরবজনক, সবচেয়ে পেশাদার বাহিনী। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা তারা নিশ্চিত করবেন, পেশাগত নিরপেক্ষতা তারা নিশ্চিত করবেন। পুলিশ, র্যাব এগুলো আমাদের জাতীয় সংস্থা, জাতীয় প্রতিষ্ঠান। তাদের কাজ হচ্ছে দুষ্টের দমন করা, শিষ্টের লালন করা। এটা তো রাষ্ট্রের প্রধান কর্তব্য। দুষ্টের দমন করবে, খারাপ লোককে দমন করবে, ভালো লোক শিষ্টকে তারা পালন করবে, সহযোগিতা করবে। দুর্ভাগ্যজনকভাবে এবং গত 15 বছর ধরে ঠিক তার উল্টো কাজটা হচ্ছে, এবং এই বাহিনীগুলোকে দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদেরকে দমন করবার জন্য, হয়রানি করবার জন্য, মিথ্যা মামলা দেবার জন্য, কখনো হত্যা, কখনো গুম করার জন্য এই বাহিনীগুলোকে নানাভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবহার করা হয়েছে। তাদের অপরাধটা হচ্ছে আমাদের রাষ্ট্রের প্রজাতন্ত্রের এই পেশাদার বাহিনীগুলোকে এই সরকার দলীয় বাহিনী হিসাবে তারা ব্যবহার করেছেন। ফলে বাহিনীগুলোর যে সুনাম, তার যে মর্যাদা, তার যে সম্মান, সেটাকে তারা ভুলুণ্ঠিত করেছেন, নষ্ট করেছেন। আমাদের সেনাবাহিনী প্রায় 1.5 লক্ষ 1.5 লক্ষের উপরে ইন্টারন্যাশনাল পিস কিপিং ফোর্সে তারা সেখানে কাজ করছেন। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এখন মনে হয় তিনি সেখানে, গতকাল না আজকে সন্ধ্যায় তার সেখানে এ ব্যাপারে একটা সভায় তার যোগ দেবার কথা। তারা যখন শোনে যে বাংলাদেশ সেনাবাহিনীর এক্স চিফ এবং তিনি মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে, এবং কেন সবিস্তারে, এবং সেখানে দুর্নীতির কথাটা পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে সবিস্তারে, তখন এই সেনাবাহিনীর মধ্যে যে কালিমাটা তারা লেপন করেন, এর দায়িত্ব অবশ্যই সরকার এবং সরকারি দলকে বহন করতে হবে। তারা আমাদের প্রজাতন্ত্র রাষ্ট্রীয় বাহিনীগুলোকে তারা যেভাবে তারা দলীয় প্রতিষ্ঠান তারা তৈরি করেছে, একইভাবে পুলিশ, একইভাবে বেনজির বাইরে তিনি গেছেন। পরশুদিন সরকারি দলের সাধারণ সম্পাদক উত্তর দিতে পারলেন না, তিনি জানেন না যে তিনি কোথায় তিনি আছেন। 4 তারিখে না 5 তারিখে তিনি দেশ ছেড়েছেন। আর পরশুদিনে সরকারি দলের তিনি একজন মন্ত্রী, তিনি সরকারি দলের আনুষ্ঠানিক মুখপাত্র, তিনি বলছেন তিনি জানেন না। তাহলে ওই চেয়ারে আছেন কেন, ওই দায়িত্বে সেখানে আপনি আছেন কেন? আপনি এই প্রশ্ন নাগরিক হিসাবে করবার সুযোগ আছে কিনা? নিশ্চয়ই এই প্রশ্ন করবার সুযোগ আছে। তার মানেটা কি? তার মানে গোটা রাষ্ট্র প্রশাসন, সরকারের তাদের নজরদারির মধ্যেই তাকে তারা বিদেশে যাবার জন্য তারা তাকে অনুমতি দিয়েছেন। তার অর্থ কি? এবং যার বিরুদ্ধে আরব উপন্যাসের কাহিনীর মতন প্রতিদিন প্রতি মুহূর্তে তার সম্পদ আর অর্থবিত্তের কাহিনী বেরোচ্ছে, তাকে নিরাপদে সপরিবারে তাকে বিদেশ যাবার আপনারা অনুমতি দিয়েছেন। তার মানে কি? সরকার এদের দুর্নীতি, দুর্বৃত্তায়ন, অপরাধের সঙ্গে কোনো না কোনোভাবে সরকার যুক্ত। এবং বাস্তবে সরকার গত 15 বছরে তাদের অবৈধ জবরদস্তির ক্ষমতাকে বহাল রাখতে যে এদেরকে যা খুশি করবার একটা লাইসেন্স তারা দিয়ে দিয়েছে। সেজন্য এরা সরকার, তার যেহেতু রাজনৈতিক জোর নাই, ক্ষমতা থাকার নৈতিক কোনো জোর নাই, এবং এরা মনে করে এই সমস্ত বাহিনীগুলো, আমলারা মনে করে তারাই সরকারকে ক্ষমতায় রেখেছে। সরকারি দলের কোনো গলাবাজি দিয়ে তাদের অপরাধকে কোনো ঢেকে রাখার কোনো সুযোগ নেই। ওদের গলাবাজি বন্ধ হয়েছে। প্রতিদিন আমরা এখনো পর্যন্ত সরকারি মন্ত্রীদের আমরা গলাবাজি এখনো শুনি। দায়িত্বটা গ্রহণ করেন। 6 তারিখে বেনজির হাজির হবার কথা দুদকে, তার পরিবার পরের দিন সেখানে আসার কথা। আমি জানি না তিনি আসবেন কিনা। আর দুদক সম্পর্কে ইতিমধ্যে আমাদের এক নেতা এখানে বললেন, দুদক হচ্ছে অপরাধীদেরকে তারা ডাকে, একবার জিজ্ঞাসাবাদ করে, তারপর একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে ওনারা ধোয়া তুলসী পাতা হয়ে যায়। দুদক যদি এই ভূমিকা গ্রহণ করে, বাংলাদেশের মানুষকে এগুলো গ্রহণ করবে? সুতরাং কথা খুব পরিষ্কার, দায়িত্ব সরকারকে আজকে গ্রহণ করতে হবে। আর আনারের কথা খুবই দুঃখজনক,
খুব লজ্জা পাই, দুঃখ লাগে, খারাপ লাগে। একবিংশ শতাব্দীতে একজন এমপির কথা ভারতে আগামী 4 তারিখের পরে, আজকে তো তাদের শেষ পরে নির্বাচন, 4 তারিখের নির্বাচন ফলাফল ঘোষণার পরে এমপি আনারের বিষয়টা ভারতীয় প্রচার মাধ্যম ইতিমধ্যে বড় আকার এসছে। 4 তারিখের পর থেকে এটা ইন্ডিয়ার পলিটিক্সও বড় ইস্যু হিসাবে এটা আসলো বলে আপনারা খেয়াল করবেন। এবং তারপরে কি দুর্ভাগ্যজনক, এরকম একটা মর্মান্তিক নৃশংস মৃত্যু, 80 টুকরা লাশ, গণমাধ্যম ছবি দিচ্ছে, পুকুরে জাল ফেলা হচ্ছে, তার হাড্ডির টুকরা পাওয়া যায় কিনা। যেভাবে মাছ ধরে হাড্ডির টুকরা, মাংসের টুকরা খুঁজে পাওয়ার জন্য দুদেশের গোয়েন্দারা তারা তৎপর, এবং তারা হাড্ডির টুকরার জন্য তারা জাল ফেলে দিচ্ছে বাথরুমের ফ্লাশে নাকি কমোডে, এবং তার নাকি কয়েক কেজি নাকি মাংস পাওয়া গেছে। এবং এটা কত মর্মান্তিক, নৃশংস, এর দায়িত্বকার। এরকম শত শত এমপিরা সরকারের উপর থেকে নিচ পর্যন্ত তারাই এখন দেশ চালাচ্ছে। ফলে দেশ যে কতখানি অনিরাপদ, কতখানি ঝুঁকির মধ্যে, বিপদের মধ্যে, কেবল এই ঘটনাগুলো সেটাকে প্রমাণ করে। আমি যেটা বলে কথাটা শেষ করতে চাই, পরিস্থিতিটা ভয়াবহ রকমের। এই 3টা ঘটনা দেখিয়ে দিয়েছে আমরা কি একটা মাফিয়া দুর্বৃত্ত রাষ্ট্রের মধ্যে এখন আমাদের বসবাস। এবং 7 জানুয়ারি ডামি নির্বাচনের পরে অর্থনীতি ভেঙে পড়েছে। এখানে পুরো দুর্নীতি। মন্ত্রীরা 7 তারিখের পর শপথ নিয়ে তারা যে কথা বলেছিলেন 100 দিনের অগ্রাধিকার দুর্নীতি দমন করবেন, দুর্নীতি আরো বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন, বাজার এখন পুরোপুরি লাগাম ছাড়া, এখন দায়িত্ব নেবার জন্য কেউ নাই। যদি না পারেন মানুষের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করে অনতিবিলম্বে বলুন আপনারা দেশ চালাতে পারছেন না। ইতিমধ্যেই সেটা প্রমাণিত হয়েছে। আমরা বলতে চাই বাংলাদেশটাকে জাহান্নামে পুরোপুরি ঠেলে দেবার আগে মেহেরবানি করে ডামি সংসদ বাতিল করেন, পদত্যাগের ঘোষণা দিন, বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনা করে কিভাবে দুর্যোগ থেকে দেশ এবং 18 কোটি মানুষ বেরিয়ে আসতে পারে অবাধে বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নিশ্চয়ই আমরা আলাপ আলোচনা করে আমরা সে ব্যাপারে আমরা একটা বোঝাপড়ার জায়গায় আমরা আসতে পারবো। আওয়ামী লীগ যদি এই ন্যূনতম রাজনৈতিক প্রজ্ঞা দেখাতে না পারে, মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, মানুষের মেজাজ, মানুষের এখন প্রতিটা দিন, একদিন চলে আরেক দিনের কোনো খবর নাই, যে কোনো সময় মানুষের এই পুঞ্জীভূত ক্ষোভ রাজপথে এটা কিন্তু ছড়িয়ে পড়তে পারে। যে কোনো সময় একটা বিস্ফোরণ দাবানলের জায়গাটা তৈরি করতে পারে। মানুষ এখন তার জন্য তৈরি হচ্ছে। সকল বিরোধী দল, মান্না ভাইয়ের এই প্রোগ্রামে বলতে চাই, চলেন আমাদের মধ্যে রাজপথে যে ঐক্যটা গড়ে উঠেছে আলাপ আলোচনা করে তাটাকে সংহত করি, জোরদার করি, বোঝাপড়াটা বাড়িয়ে তুলতে চাই। এবং এবারকার আগেকার আন্দোলন যদি একটা রিহার্সাল, যদি ড্রেস রিহার্সাল হয়ে থাকে, এবার একটা সিদ্ধান্তমূলক মরণপণ লড়াইয়ের জন্য তৈরি হন। যতটা দিন যাবেন দেশটা জাহান্নামে যাবে, তত বেশি মানুষের দুর্ভোগ দুর্গতিটা বাড়বে। সুতরাং দেশ পুরোপুরি উচ্ছন্নে যাবার আগেই এই সরকারকে আমরা বিদায় দেওয়ার জন্য তৈরি হই, গণ আন্দোলনকে নতুনভাবে আমরা সংগঠিত করি। এ কথা বলে এবং আর মান্না ভাইরা এখানে যে বক্তব্য দিয়েছেন, কল্যাণ রাষ্ট্রের জন্য আমাদের স্বপ্ন হচ্ছে যে আমরা এই সরকারকে বিদায় দিয়ে শুধুমাত্র এর পরিবর্তে বির পরিবর্তে সি না, আমরা সুনির্দিষ্টভাবে একবিংশ শতাব্দীর উপযোগী একটা কল্যাণ রাষ্ট্রের জন্য যা যা করণীয় এবার বিরোধী দলগুলো সে ব্যাপারে বোঝাপড়াটা বাড়িয়ে তুলছে। এই জন্য আমরা 31 দফা দিয়েছি। সুতরাং নতুন প্রেক্ষিতে আমরা সামগ্রিকভাবে দেশকে এই জুয়ারিদের হাতে কোনোভাবে আমরা ছেড়ে দিতে পারি না। সুতরাং সেই জায়গা থেকে দেশপ্রেমিক দায়িত্ব নিয়ে মুক্তিযুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, আরেকটা মুক্তিযুদ্ধের মতন গণ ঐক্য তৈরি করে এবার দেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব। আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিবাদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।